আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করব না, 6.5 ঘন্টা ইডি জেরার পর পাল্টা অভিষেকের। কয়লা পাচার কাণ্ডে এবার কলকাতায় 6.5 ঘন্টা ইডি আধিকারিকদের জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জেরার পর বুক ফুলিয়ে ইডি অফিস থেকে বেরিয়ে অভিষেক আঙুল তুললেন বিজেপির দিকে। সাফ জানালেন, দিল্লির জল্লাদদের কাছে মাথা নত করব না। ইডি সিবিআইকে দিয়ে ধমকে চমকে লাভ নেই, ক্ষমতা থাকলে রাজনৈতিকভাবে লড়াই করুন। শুক্রবার ইডির জেরার পর সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক বললেন, আমার বিরুদ্ধে যদি 5 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারেন, ফাঁসির মঞ্চে জীবন দেব। প্রমাণ করুন 5 পয়সা নিয়েছি, একটা যোগসূত্র মিললে ফাঁসি কাটে ঝুলব। এবার কেন্দ্রীয় এজেন্সি ও বিজেপির দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু বিজেপিকেই নয়, ইডির অফিস থেকে বেরিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক হাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, তার ছেলে জাতীয় পতাকার অবমাননা করেছেন, তার সমালোচনা করেছি বলে ইডির নোটিশ পাঠিয়ে দিল। তাতে আমার কিছু যায় আসে না। 3 বার ডেকেছে, 3 বার গিয়েছে, প্রয়োজনে 30 বার যাব, কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে, এটা আমাদের নৈতিক জয়। বিজেপিকে নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ঘোড়া কেনাবেচা করে সরকার ফেলা আর বিরোধীদের সিআইডি ইডি লেলিয়ে দেওয়া ছাড়া ওদের কোনো কাজ নেই। বাংলায় তৃণমূল সরকারে আছে বলে ঝাড়খণ্ডের সরকার পড়েনি, আর গোয়ায় তৃণমূলের সরকার হলে মহারাষ্ট্রের সরকার পড়তো না। অভিষেক বলেন, বিহারের বিজেপি সরকার পতন হয়েছে, তারপরেই দেখুন লেলিয়ে দিয়েছে ইডি সিবিআই। যখন বিজেপি সরকারই ছিল তখন কেন তদন্ত হলো না? আসলে এরা ইডি সিবিআইকে লেলিয়ে দিয়ে সরকার ফেলতে চায়। নন্দীগ্রাম মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা শুভেন্দুর, হাইকোর্টে হবে শুনানি। নন্দীগ্রামের ভোট গণনায় কারচুপির অভিযোগ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে দেশের অন্য রাজ্যের হাইকোর্টে নিয়ে যাওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সেই মামলায় শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। ফলে নন্দীগ্রাম মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা শুভেন্দুর। সুপ্রিম কোর্টের তরফে এদিন নন্দীগ্রামের বিধায়কের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। অর্থাৎ নন্দীগ্রামের ভোট গণনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের দ্রুত শুনানির ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। গত বছরের বিধানসভা নির্বাচনে এপি সেন্টার ছিল নন্দীগ্রাম। সেই নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে পরাজিত করেন তারই এক সময়ের সতীর্থ শুভেন্দু অধিকারী। পরে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে মামলা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য গত জুলাই মাসে আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য ছিল, কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হলে রাজ্য সরকার নানাভাবে প্রভাব খাটাতে পারে, তাই মামলাটি অন্য রাজ্যের হাইকোর্টে পাঠানোর ব্যবস্থা করুক শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের বিচার ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়, এভাবে হাইকোর্ট থেকে মামলা অন্যত্র সরালে হাইকোর্টের মর্যাদাহানি হবে, এতে মানুষের আস্থা কমবে বলে জানিয়ে দেন বিচারপতিরা। প্রথমে সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে। পরে নিরপেক্ষতার প্রশ্ন তুলে মামলা অন্য এজলাসে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য দাবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে মামলা গড়ায়। তোর কাপড় খুলে দেবে, কিছু করতে পারবি না, সৌগতকে তীব্র আক্রমণ দিলীপের। ফের বিস্ফোরক আক্রমণ দিলীপ ঘোষের। এবার সৌগত রায়কে পাল্টা আক্রমণ করলেন বিজেপি সহসভাপতি। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক সভায় দিলীপ ঘোষ সরাসরি তৃণমূল সাংসদ সৌগত রায়ের নাম না করেই বলেন, মোটা কালো ধুমসা একটা এমপি আসে, খালি বলে জুতো মারবে, কিছু করতে পারবি না, তোর কাপড় খুলে দেবে কালকে লোক। আমি বলছি, কলার ধরে নিয়ে এসে গাছের তলায় জুতো পেটা করতে পারি। এখানেই শেষ নয়। এরপরেই নিজের বক্তব্যে কার্যত আস্ফালন করেন দিলীপ ঘোষ। বলেন, আর এই ভরা বাজারে বলতে এসেছি যেখানে আমার কার্যকর্তাদের উপর অত্যাচার করা হয়েছে। দিলীপ ঘোষ মরে যাননি, অন্যের পয়সা ঝেড়ে খাই না, লুট করি না, সব লেখা আছে, হাওয়া ঘুরছে। আর আগেও দিলীপ ঘোষ নাম না করে সৌগত রায়কে বলেছিলেন, 70 বছরে একটা বুড়ো সাংসদ আছে, হাঁটতে চলতে পারে না, সে আমাদের হুমকি দিচ্ছে।
বলছে পিঠে মেরে জুতো চামড়া ছাড়িয়ে দেবে, পিছনে যদি কালো কুকুর পড়ে যায় তাহলে জামা কাপড় জড়িয়ে পড়ে যাবে, দৌড়তে পারবে না। সে আবার ডায়লগ দিচ্ছে। দিন কয়েক আগে বিজেপির নেতাকর্মীদের জুতো পেটা করার নির্দেশ দিয়েছিলেন দমদমে তৃণমূল সাংসদ সৌগত রায়। একজন বরিষ্ঠ সাংসদের মুখে এই কুকথা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। তারপর থেকেই দিলীপ বাবুর আক্রমণের অপেক্ষায় ছিলেন সবাই। বেশি দিন অপেক্ষা করালেন না মেদিনীপুরের সাংসদ। বুলডোজার দিয়ে ভেঙে দিন, নিজের পরিবারের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কয়েকদিন আগে তার পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এমনকি তার পরিবারের সদস্যরা সরকারি সম্পত্তি বাজার মূল্যের চেয়ে কমে কিনে নিজেদের নাম করে নিয়েছেন, এমন অভিযোগও ছড়িয়েছে। এবার এই সমস্ত অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে নিজেই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, এদিন পরিকাঠামো, শিল্প এবং চাকরি নিয়ে ক্যাবিনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকের সদস্য রাজ্যের মুখ্য সচিব, ভূমি রাজস্ব সচিব সহ একাধিক মন্ত্রী। সেই বৈঠকেই তিনি রাজ্যের মুখ্য সচিব এইচ.কে দ্বিবেদীকে এই নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। টিভি চ্যানেলে দেখাচ্ছে আমার পরিবারের লোকেরা নাকি সরকারি জায়গায় দখল করে নিয়েছে। আমার পরিবারের সদস্যরা সবাই আলাদা আলাদা থাকে। আদালতে একটা মামলা দায়ের হয়েছে, তারা এখনও কিছু বলার সুযোগ পায়নি। কিন্তু আমি আমার কাছে পরিষ্কার থাকতে চাই, তাই মুখ্য সচিবকে বলেছি, এরকম সত্যি কিছু হয়ে থাকলে তদন্ত করে দেখুন, প্রমাণ পেলে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিন, আমার থেকে অনুমতিও নেওয়ার দরকার নেই। গত সোমবার মেয়র রোডের দলের ছাত্র সংগঠনের সভামঞ্চ থেকেও এই ইস্যুতে সরবরাহী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তিনি বলেন, তারা যে জমিতে থাকেন সেটি রানী রাসমণির পরিবারের, সেখানে ঠিকা ভাড়াটে হিসাবে থাকেন তারা। মুখ্যমন্ত্রী বলেন, আমি আমার নিজের বিষয়টা জানি, আমার পরিবারের সদস্যরা এখন আলাদা থাকে, তাদের প্রমাণ আপনার তাদের থেকেই সংগ্রহ করে নেবেন। নিজের কাছে পরিষ্কার থাকতেই আমি এই নির্দেশ দিয়েছি। বিজেপির পাঠশালায় গরহাজির সাংসদ মন্ত্রীরা, জল্পনার মাঝেই আরও অস্বস্তি বাড়ালেন বিক্ষুব্ধরা। বিজেপির পাখির চোখ বাংলা, অথচ বাংলার মন্তর শিবিরে গরহাজির মন্ত্রী সাংসদরা। বাংলায় যখন নতুন হেড স্যার এসেছেন, তখন তার নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পাঠশালায় 3 মন্ত্রীসহ সাংসদের অনুপস্থিতি বিজেপিকে গুরুতর অস্বস্তির মুখে ফেলে দিল। অস্বস্তি কাটাতে বিজেপি নেতৃত্ব বাধ্য হলো বাংলার 3 কেন্দ্রীয় মন্ত্রী সহ 6 সাংসদদের কাছ থেকে জবাব চাইতে। বিলাসবহুল রিসর্ট বৈদিক ভিলেজে 3 দিনের মন্থর শিবির শুরু হয়েছে বিজেপির। সেই মন্থর শিবিরে অনুপস্থিত থাকলেন বাংলা থেকে মনোনীত 3 কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, জন বার্লা ও নিশীথ প্রামাণিক। অনুপস্থিত সাংসদ এস.এস. আলুওয়ালিয়া, কুনার হেমব্রম ও রাজু বিস্তারাও। দলের নির্দেশ অমান্য করে তারা কেন গরহাজির থাকলেন, তার জবাব চাইছে বিজেপি। ইতিমধ্যে জবাব চেয়ে কৈফিয়ত তলব করে চিঠি দেওয়া হয়েছে। বিজেপির এই মন্তর শিবিরের বৈভব নিয়ে তৃণমূল সমালোচনায় সামিল হয়েছে। কটাক্ষ করেছে বিজেপি বিক্ষুব্ধ শিবিরও। বিক্ষুব্ধরা এই শিবিরকে পিকনিক বলে কটাক্ষ করতেও ছাড়েনি। দলের বিক্ষুব্ধ অংশ ইতিমধ্যে সেভ বেঙ্গল বিজেপি নামে একটি মঞ্চ তৈরি করেছে। সেই মঞ্চের তরফেই বিজেপির 3 দিনের প্রশিক্ষণ শিবির থেকে মন্তর শিবিরকে পিকনিক নামে ভূষিত করেছে। সেভ বেঙ্গলের তরফে বিজেপির বঙ্গ নেতৃত্বকে নাম করে কটাক্ষ করা হয়েছে। অমিত মালব্যকে বলা হয়েছে রাজনীতিতে শিক্ষানবিশ, সুকান্ত মজুমদারকে বলা হয়েছে অসহায়, আর অমিতাভ চক্রবর্তীকে প্রচারক বলে কটাক্ষ করা হয়েছে। পার্টির টাকায় স্টার হোটেলে স্ফূর্তি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। আর এই অভিযোগের মধ্যে 3 কেন্দ্রীয় মন্ত্রী সহ 6 সাংসদদের অনুপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখানেই শেষ নয় বিতর্ক। সেভ বেঙ্গল বিজেপি যেমন মন্থন শিবিরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, তখন একাংশ আবার ক্ষোভ উগলে দিয়েছেন এই প্রশিক্ষণ শিবিরে ডাক পাননি বলে তাদের অধিকাংশ আবার আদি বিজেপি নেতা। অতএব বিজেপির হেড স্যারের ক্লাসেও ফের তৈরি হয়েছে আদিনব্য দণ্ডের আবহ।